আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আজকের ক্লাস হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান ক্লাস, লেকচার 8। যদিও এখানে লেখা নাই, আমাদের আগে সাধারণ জ্ঞানের 7টা ক্লাস হয়েছিল। তো আজকে লেকচার 8 আমরা যেটা জানবো সেটা হচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই টপিক থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন সময় কোশ্চেন আসে। এই টপিক থেকে এই ইতিপূর্বে এনটিআরসি পরীক্ষাতেও বা শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেও কোশ্চেন এসেছে। আমরা টপ অর্থাৎ খুব ইম্পর্টেন্ট 10টা সংগঠন সম্পর্কে জানবো আজকের এই ক্লাসে। এই সংগঠন সম্পর্কে যদি জানেন বা মুখস্থ করে রাখেন, আপনি শুধুমাত্র এনটিআরসি বা শিক্ষক নিবন্ধন না, অন্যান্য চাকরি পরীক্ষাও, সরকারি চাকরি পরীক্ষাতেও আপনি এইখান থেকে কমন পেতে পারেন। তো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমরা ক্লাসে চলে যাবো সরাসরি। আমরা আগে বলেছি আমরা 10টা ক্লাস সম্পর্কে 10টা সংগঠন সম্পর্কে জানবো, যেগুলো হচ্ছে কি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। আমি আপনাদের রেসপন্স পাচ্ছি না কোনো কারণে। আমি জানি না আপনাদের কমেন্টস রিড করে আসতেছে কিনা নাকি। যে নূর নবী, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাসে যাই। ক্লাসের টপিক হচ্ছে কি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন বলতে কি বুঝি আমরা, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক বিভিন্ন দেশের, বিশ্বের শুধুমাত্র নির্দিষ্ট কোনো এরিয়াতে না, বিশ্বের বিভিন্ন দেশে যে সংগঠনগুলো তারা কি স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে, অর্থাৎ বিনামূল্যে কাজ করে থাকে। এর মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা সংগঠন হচ্ছে কি বয় স্কাউট। আপনারা হয়তো বয় স্কাউট সম্পর্কে জানবেন। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে স্কাউট টিম থাকে, স্কাউটের টিম থাকে। তো এই টিমগুলা সাধারণত যেভাবে পরিচালিত হয় তার মূল ধারাটা আসে এই বয় স্কাউট সংগঠনের মাধ্যমে। এই সংগঠন এর ধরন কি, এটা হচ্ছে যুব উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা এখান থেকে বা এই সংগঠনগুলোর যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শিখবো। সেটা হচ্ছে কি কোন সংগঠন কত সালে প্রতিষ্ঠাতা লাভ করেছে, এর প্রতিষ্ঠাতাকে, এর সদর দপ্তর কোথায়। এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই স্বেচ্ছাসেবী সংগঠন বা আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে যদি কোশ্চেন আসে তাহলে সাধারণত এই তিনটা থেকে আসে। খুব ডিফারেন্ট হতে পারে যে সংগঠনের উদ্দেশ্য বা কোনো সংগঠনের নির্দিষ্ট কোনো পুরস্কার পেয়েছে কিনা, নোবেল পেয়েছে কিনা বা অন্য কোনো বড় কোনো পুরস্কার পেয়েছে কিনা, এইরকম তথ্য আসতে পারে। তো এই তথ্যগুলো যা যা ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট, সেগুলো আমরা এখানে ইনপুট করে দিয়েছি। জাস্ট এই শীটটা তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন, শীটটা মুখস্থ করবেন এবং আজকের ক্লাস থেকে মূল টপিকগুলো মাথায় নিয়ে নেবেন, শুনে নেবেন, তাহলে হোপফুলি আপনাদের এই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে, পরীক্ষা আসলে সহজে আনসার করতে পারবেন। ওকে, তো আমাদের আজকের ফার্স্ট সংগঠন কোনটা? বয় স্কাউট। বয় স্কাউট কি? এরা এরা কি যুব উন্নয়ন এবং স্বেচ্ছাসেবী সংগঠন। যুব উন্নয়ন কি? যুবকদের উন্নয়ন, যুবক যুবতীদের উন্নয়ন, মানসিক শারীরিক শৃঙ্খলাবদ্ধ করার জন্য যা যা করা দরকার তারা এই সংগঠন এটা করে থাকে। এই সংগঠনের প্রতিষ্ঠাকাল কবে? 1907 সালে। বয় স্কাউট সংগঠনটি প্রতিষ্ঠা হয় কত সালে? 1907 সালে এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছে রবার্ট বেডেন পাওয়েল। রবার্ট বেডেন পাওয়েল। এইখানে বাংলা এবং ইংরেজি দুইটাই দেখে রাখবেন, তার কারণ হচ্ছে পরীক্ষাতে হইতে পারে 4টা অপশন আসবে, আপনার 4টা অপশন মধ্যে বাংলা থাকতে পারে, ইংলিশ থাকতে পারে। আপনার এখানে রবার্ট বেডেন না থেকে রবার্ট বার্ডেন থাকতে পারে। একটু স্পেলিং মিস্টেকের কারণে আপনার আনসারটা ভুল হইতে পারে, হয়তো আপনি জানেন কিন্তু শুধুমাত্র স্পেলিং মিস্টেকের কারণে আপনি ভুল দাগায় দিতে পারেন। যার কারণে যেটা করবেন, স্পেলিং গুলো সহ এবং বাংলা এবং ইংরেজি দুইটাই আপনি মাথায় নিয়ে নেবেন বা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? তো বয় স্কাউট যে সংগঠনটা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন, এই সংগঠনের সদর দপ্তর কোথায়? বাউনসি দ্বীপ বা ইংল্যান্ড। বাউনসি দ্বীপ, ইংল্যান্ডের বাউনসি দ্বীপে, ব্রাউনসি দ্বীপে। এর মূল উদ্দেশ্য কি? এই বয় স্কাউট বা আমরা যে স্কাউট সংগঠনগুলো দেখি আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে বা বিভিন্ন প্রতিষ্ঠানে থাকে, আমরা যে সকল প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে এসেছি সেখানেও কি এরকম স্কাউট দেখে এসেছি আমি। সো এই স্কাউট গুলার উদ্দেশ্য কি থাকে? যে স্কাউটের যে সদস্য যারা থাকে বা এই সংগঠনের সদস্য যারা থাকে তাদের চরিত্র গঠন করা, নেতৃত্বের বিকাশ করা, মানে নেতৃত্ব যাতে দিতে পারে সেটা বিকাশ করা, আত্মনির্ভরশীলতা, সমাজ সেবায় মনোভাব গড়ে তোলা। মানে এই স্কাউটের সদস্যদের বা এই সংগঠনের উদ্দেশ্য কি থাকে? এইগুলা গড়ে তোলা। এই স্কাউটের সদস্য যারা থাকে যদি খেয়াল করে দেখবেন, ওদেরকে এই এই যত বিষয়গুলো আছে, টপিকগুলো আছে, এই টপিকগুলো থেকে প্রশিক্ষণ দেওয়া হয়।
ইভেন তাদেরকে কি নির্ভরতা বলতে কি বুঝে, যে রান্নাটা সহজ শেখায়, এরকম অনেক সংগঠন বা প্রতিষ্ঠান আছে। আর এই কাজগুলো কিসের মাধ্যমে করে, বা এর মূল ভিত্তিটা কি, এটা হচ্ছে কি বয় স্কাউট, এই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। ঠিক আছে, এর বিশেষ কোন অর্জন আছে কি দেখি আমরা। এর বিশেষ অর্জন হচ্ছে কি, বিশ্বব্যাপী যুব সমাজের উন্নয়নে অনবদ্য অবদান রেখে চলেছে। এটা বিশ্বব্যাপী কি একটি গুরুত্বপূর্ণ সংগঠন, যা হচ্ছে বিশ্বের প্রায় প্রতিটা দেশে এই সংগঠনের শাখা আছে বা টিম আছে। ওকে, দ্বিতীয় হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল। রোটারি ইন্টারন্যাশনাল কি, এটা হচ্ছে আরেকটা স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের কাজ কি, সেবা সংস্থা, সেবা দান করে। স্বেচ্ছাসেবী সংগঠন বলতে আসলে সবগুলো সেবা দান করে, তো এটাও এরকম একটা সেবা দান করে। এর মূল একটা বিষয় হচ্ছে কি, যে এই সংগঠনের একটা ধরন বা একটা উল্লেখযোগ্য অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এই সংগঠনের সদস্যরা স্বার্থের ঊর্ধ্বে উঠে সেবা দান করে। অন্যান্য সংগঠনগুলোতে যেটা হয়, যে সংগঠনের সদস্যরা যে কার্যক্রম পরিচালনা করে, সেই কার্যক্রমের জন্য আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশ বা অন্যান্য বড় সংস্থা বা প্রতিষ্ঠানগুলো এই সংগঠনগুলো থেকে ডোনেট করে, অর্থাৎ হচ্ছে কি সহায়তা করে, অর্থ সহায়তা করে। কি জন্য, যে সংগঠনের যে সদস্যরা কার্যক্রম করতেছে, মানবতার জন্য কাজ করতেছে, তাদের একটা অন্তত ন্যূনতম যে খরচটা আছে সেটা প্রোভাইড করার জন্য, যাতে নিজের টাকায় খরচ করে, নিজের খেয়ে, নিজের শ্রম দিয়ে এটা করা না লাগে, সেবাটা না করা লাগে, এই জন্য কি করে, তারা ডোনেট করে, এবং এর মাধ্যমে এই সদস্যদের কি খাবার খরচটা বা যাতায়াত খরচটা অন্তত এখান থেকে যাতে আসে। এই অন্যান্য সংগঠনের থেকে এই সংগঠনের পার্থক্য হচ্ছে এইখানেই, যে এই সংগঠন এটাও চায় না, মানে এতটুকু তো তারা নিতে চায় না। তারা কি নিজের খেয়ে, নিজের পয়ে বা নিজের অর্থ ব্যয় করে তারা সেবা বা স্বেচ্ছাশ্রম দিতে চায় বা দিয়ে থাকে। তো এটার মূল একটা, এই রোটারি ইন্টারন্যাশনালের মূল উদ্দেশ্য বা কার্যক্রম হচ্ছে কি দেখেন, স্বার্থের ঊর্ধ্বে উঠে সেবা দান করা। আর তাদের এই সংগঠনের স্লোগান হচ্ছে সার্ভিস এবং সেলফ। সার্ভিস এবং সেলফ হচ্ছে কি রোটারি ইন্টারন্যাশনাল সংগঠনের স্লোগান। আপনার কোশ্চেন আসতে পারে যে রোটারি ইন্টারন্যাশনাল সংগঠনের বা স্বেচ্ছাসেবী সংগঠনের স্লোগান কি, এরকম চারটা অপশন আপনার থাকতে পারে। আমাদের একটা থাকবে কি সার্ভিস এবং সেলফ, তখন আপনাকে অবশ্যই এটা আনসার করতে হবে। ওকে, এই সংগঠন সম্পর্কে জানা নাই। এই সংগঠন হচ্ছে কি প্রতিষ্ঠা সাল হচ্ছে কত, 1905 সাল, এবং এর প্রতিষ্ঠা ছিল কি পল পি হ্যারিস। পল পি হ্যারিস। এর সদর দপ্তর কোথায়, ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র। এবং মূল উদ্দেশ্য কি আমরা একটু আগে আলোচনা করেছি। বিশেষ তত্ত্ব এবং অর্জন, এই সংগঠনে কি পোলিও নির্মূল কর্মসূচি সহ বিশ্বব্যাপী স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে কাজ করেছে। এই সংগঠনটা কি করেছে, পোলিও নির্মূল সহ শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাপী এই সংগঠনটা কি কাজ করেছে। তো আমরা এই তথ্যগুলো জাস্ট দেখেন, আমরা খুব বেশি আলোচনা আনি নাই এখানে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে আপনার আনসার হবে বা কোশ্চেন আসবে এবং সহজে আনসার করতে পারবেন, এই জন্য শর্ট শর্ট এবং ইম্পর্টেন্ট তথ্যগুলো এখানে দিয়ে দিচ্ছি আমরা, সেটা যাতে আপনি কি খুব বেশি পড়ানো লাগে এবং শর্টকাট আপনি এগুলো মুখস্থ করে নিতে পারেন কম কথার মাধ্যমে। তো এটা আমরা 2 নাম্বার চলে গেছে, আমরা 10টা সংগঠন দেখবো। যেটা হচ্ছে 3 নাম্বার কি আছে দেখেন, 3 নাম্বার আছে কি অরবিস। অরবিস কি, অরবিস হচ্ছে এমন একটা সংগঠন যারা হচ্ছে কি দৃষ্টিশক্তিহীন ব্যক্তিদের নিয়ে কাজ করে। এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন মূল কাজ করে কি দেখেন, দৃষ্টিশক্তি নিয়ে সারা বিশ্বে অন্ধত্ব বা জন্মগত ভাবে বা জন্মগত পরেও মানুষ বিভিন্ন কারণে কি চোখ হারায়, দৃষ্টিশক্তি হারায়। এই দৃষ্টিশক্তিহীন মানুষদের সহায়তা বা সাহায্য করার জন্য এই সংগঠন কাজ করে। তো এই সংগঠনের মূল নাম কি অরবিস। অরবিস সংগঠন কি দেখেন, আন্তর্জাতিক অন্ধত্ব নিবারণ সংস্থা। আন্তর্জাতিক অন্ধত্ব নিবারণ সংস্থা। কোশ্চেন আসতে পারে যে অরবিস সংগঠনটি কি নিয়ে কাজ করে, তখন আনসার কি হবে, অন্ধত্ব নিয়ে কাজ করে বা দৃষ্টিশক্তি নিয়ে কাজ করে। এই সংগঠনের প্রতিষ্ঠাকাল কত, 1982 সালে। প্রতিষ্ঠাতা কে, ডাক্তার ডেভিড প্যাটন। সংগঠনের কি উদ্যোক্তা ডাক্তার ডেভিড প্যাটন। আমার কথাগুলো যদি শোনেন এবং মনোযোগ দিয়ে যদি জাস্ট কানের ঢোকান কথাগুলো এবং চোখ দিয়ে যদি দেখেন, আপনি বানানগুলো সহ দেখেন, আশা করি এই ক্লাস করার পরে আপনার এই বিষয়টা খুব বেশি প্যারা খাইতে হবে না বিষয়গুলো মুখস্থ করার জন্য। জাস্ট এখন ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। ক্লাস করার পরে
ক্লাস শেষে জাস্ট শীটটা একবার পড়বেন, দেখবেন কালকে থেকে আপনার বিষয়গুলো মুখস্থ হয়ে গেছে। আর যদি ক্লাসে মনোযোগ না দেন বা ক্লাস ঠিক মতো না করেন, সহজে আপনি এই একটা ক্লাস করার পরে যখন একবার পড়তেন আপনার শীটটা, এই শীটটা 10 বার পড়লে আপনার ক্লাস করার মতো মুখস্থ হবে না, যেটা আপনার ইজিলি ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা স্যার, বোর্ডের লেখা দেখা যাচ্ছে না। মাসুম, মুসামিয়া, মুসামিয়া আমার বোর্ডে লেখা দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন সবাই, যদি দেখা না যায় আমি আরো বড় করতে পারি আপনাদের সুবিধার্থে, যাতে সহজে বুঝতে পারেন। এখন দেখা যায় কিনা একটু জানাবেন। হ্যাঁ, হোপফুলি এখন দেখা যাওয়ার কথা। ঠিক আছে, ওকে। তাহলে কি এই সংগঠনের সদর দপ্তর কোথায়? এই সংগঠনের সদর দপ্তর হচ্ছে কি নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মূল উদ্দেশ্য বা কার্যক্রম কি? বিশ্বব্যাপী দৃষ্টিশক্তি রক্ষা এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূর করা। বিশ্বব্যাপী যারা হচ্ছে দৃষ্টিশক্তি নিয়ে সমস্যা আছে, দৃষ্টিশক্তি নাই যাদের, তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা বা দৃষ্টিশক্তি যাতে মানুষ না যায় সেই জন্য সেই ব্যবস্থা গ্রহণ করা। এই সংগঠনের বিশেষ তত্ত্ব বা অর্জন কি আছে? বাংলাদেশে কার্যক্রম এই সংগঠন পরিচালনা করে কত সাল থেকে? 1985 সালে, এবং ফ্লাই আই হসপিটালের মাধ্যমে ফ্লাইং আই হসপিটালের মাধ্যমে কার্যক্রম শুরু করে 2000 সালে থেকে দীর্ঘমেয়াদী কার্যক্রম আরম্ভ করে। অর্থাৎ হচ্ছে কি সর্বপ্রথম 1985 সালে বাংলাদেশে ফ্লাইং আই হসপিটালের মাধ্যমে কার্যক্রম শুরু করে কি এই সংগঠন, এবং 2000 সাল থেকে কি দীর্ঘমেয়াদী কার্যক্রম আরম্ভ করে। অর্থাৎ হচ্ছে বাংলাদেশে যে দৃষ্টিশক্তি সম্পন্ন বা দৃষ্টিহীন ব্যক্তিদের নিয়ে কাজ করে এর যে যতগুলো সংগঠন আছে বা সংস্থা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কি এই অর্টিস। তা বাংলাদেশের তাদেরও অনেক অবদান আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট, যেহেতু বাংলাদেশে তাদের অংশ আছে বা কি বলে বাংলাদেশে তাদের একটা শাখা আছে। তো এইখান থেকে কোশ্চেন আসার যথেষ্ট সম্ভাবনা। সংগঠন সম্পর্কে জানবো, আমরা বলেছিলাম কত নম্বরে আছে? 6 নম্বরে আছে। তো আর 4টা বাকি আছে, এর মধ্যে আমরা ক্লাস শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। তো একটু কাইন্ডলি জানাবেন যারা আছেন, একটু কমেন্টস করবেন যে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে, আমি আবার ক্লাসটা স্টার্ট করবো। ওকে, আমার মনে হয় শোনা যাচ্ছে, আমি একটু চেক দিয়ে নিয়েছি, আমার এখানে শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। আপনারা একটু কাইন্ডলি জানাবেন তারপরেও। তো আমরা আবার ক্লাস কন্টিনিউ করি। ওকে, সো যেটা বলতেছিলাম যে রেড ক্রস বা রেড ক্রিসেন্ট কি করে? তারা যুদ্ধ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানবিক সহায়তা প্রদান করে, এর পাশাপাশি তারা সেবা খাত নিয়েও কাজ করে। বিশেষ করে আমি দেখেছি তারা রক্তদান কর্মসূচি বা রক্ত পরীক্ষা নিয়ে তারা কাজ করে, রক্ত দিয়ে থাকে তাদের সংগঠন থেকে। বিশেষ অর্জন কি? মুসলিম বিশ্বে এটিকে রেড ক্রিসেন্ট, আমি একটু আগে যেটা বলেছিলাম যে মুসলিম বিশ্বে এই রেড ক্রসকে রেড ক্রিসেন্ট নামে পরিচিত বা ডাকা হয়। বিশেষ অর্জন হচ্ছে সর্বাধিক 3 বার। এই সংগঠনটা কি সর্বাধিক কতবার? খুবই ইম্পর্টেন্ট তথ্য। এই সংগঠনটা সর্বাধিক 3 বার কি পাইছে? নোবেল পুরস্কার পাইছে। কত সালে? 1917 সালে। কখন এটা? প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন। দ্বিতীয়ত কখন? 1944 সালে। কখন এটা? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে। এবং তৃতীয়বার 1963 সালে। ঠিক আছে, সো কি জানলাম আমরা যে রেড ক্রস বা রেড ক্রিসেন্ট কি 3 বার সে নোবেল পুরস্কার অর্জন করেছে। এবং কখন কখন? প্রথম 2টা পেয়েছে কি? প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা শেষের দিকে, এবং তৃতীয়টা হচ্ছে 1963 সালে। বাংলাদেশে কার্যক্রম শুরু করে কবে? 1971, বাংলাদেশের জন্মের বা বাংলাদেশের স্বাধীনতার সাথে সাথেই। এবং দেখেন 1971 কি 16ই ডিসেম্বর, অর্থাৎ যেদিন বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে বা বিজয় অর্জন হয়েছে, সেদিনই কি রেড ক্রস বা রেড ক্রিসেন্ট বাংলাদেশে কার্যক্রম শুরু করে, একদম স্বাধীনতার বিজয়ের প্রথম দিন থেকেই। খুবই ইম্পর্টেন্ট এবং মনে রাখার মতো। রেড ক্রস বা রেড ক্রিসেন্ট কবে কার্যক্রম শুরু করে বাংলাদেশে? 1971 সালের 16ই ডিসেম্বর থেকে। হোপফুলি এই তথ্যটাকে ভুলবেন না বা মিস্টেক করবেন না, ভুল করবেন না যদি পরীক্ষা আসে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্পর্কে অনেকেই জানার কথা, অনেকে বোঝার কথা, অন্তত যারা নিউজ দেখেন বা খবর দেখেন বাংলাদেশের, তারা এটা সম্পর্কে জানার কথা বা শোনার কথা। সো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তারা কি করে? মানবাধিকার নিয়ে বা মানুষের মানবাধিকার নিয়ে তারা কাজ করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের শাখা আছে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন গুম, খুন বা রাজনৈতিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে বা তারা
কথা বলে বা কাজ করে বা কি করে রিপোর্ট তৈরি করে, যার কারণে মাঝে মাঝে তাদেরকে নিউজে আসতে দেখা যায়। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্পর্কে যদি তথ্য, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জেনে নেই, সেটা হচ্ছে কি সংগঠনের ধরন কি। সংগঠনের ধরন কি? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যারা হচ্ছে কি মানবাধিকার নিয়ে কাজ করে। এবং এটা প্রতিষ্ঠা সাল কত? 1961 সালে। প্রতিষ্ঠাতাকে পিটার বেনেনসন। পিটার বেনেনসন। পিটার বেনেনসন। সদর দপ্তর কোথায়? লন্ডন, যুক্তরাজ্য। রেড ক্রস বা রেড ক্রিসেন্ট, সরি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? লন্ডন, যুক্তরাজ্য। মূল উদ্দেশ্য কি? বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বিশ্বব্যাপী কি? মানবাধিকার রক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অর্থাৎ হচ্ছে কি বিচার বহির্ভূত মানুষের মানবাধিকার যাতে লঙ্ঘন না হয়, এটা নিয়ে তারা কাজ করে। বিশেষ অর্জন কি? মানবাধিকার রক্ষায় অবদানের জন্য 1977 সালে কি তারা নোবেল শান্তি পুরস্কার লাভ করে। তো ভেরি ইম্পর্টেন্ট। কত সালে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে? 1977 সালে কি নোবেল শান্তি পুরস্কার লাভ করে। কোশ্চেন আসতে পারে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংগঠন কোন ক্যাটাগরিতে নোবেল অর্জন করে? কোন ক্যাটাগরি? শান্তিতে। আবার কোশ্চেন আসতে পারে কত সালে নোবেল পায়? সেটা কত সালে? 1977 সালে। ওকে, তো আমরা পরের ধাপে যাই, বা পরের কি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কি? সাধারণত দুর্নীতির বিরুদ্ধে কাজ করে তারা। আগেরটা কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি ছিল? মানবাধিকার নিয়ে কাজ করতো। আর ট্রান্সপারেন্সি কি? ট্রান্সপারেন্সি নামের মধ্যে বোঝা যায় যে ট্রান্সপারেন্সি নিয়ে বা স্বচ্ছতা নিয়ে তারা কাজ করে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কি নিয়ে কাজ করে? দুর্নীতি নিয়ে কাজ করে। তাদের লোগো হচ্ছে এটা। এবং এই সংগঠনের মূল তত্ত্বগুলো কি? এই সংগঠনের ধরন কি? সংগঠনের ধরন হচ্ছে কি দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থা কি সারা বিশ্বের দুর্নীতির বিরুদ্ধে কাজ করে। ওই যে আমরা এর মধ্যে শুনছি না, বা এর মধ্যে জানি যে বাংলাদেশ বেশ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, এবং হচ্ছে এখনো একটা পজিশন আছে, মানে টপ 10 এর মধ্যে হয়তো বা বাংলাদেশ আছে। এই যে ধাপগুলা, বিভিন্ন দেশের দুর্নীতির ধাপগুলা যে করে, এটা করে কি এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এই ধাপগুলো পরে প্রকাশিত হয় বা নিউজ হয় যে এরা এই দেশ এততম আছে, বা দুর্নীতিতে এরা শীর্ষে আছে বা এক অবস্থানে আছে। তো এটার মূল কাজটা কারা করে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এরকম আরো অনেক সংস্থা আছে যারা এই কাজ করে, কিন্তু তাদের মধ্যে প্রধান বা অন্যতম সংস্থা কি এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কত সালে প্রতিষ্ঠা লাভ করে? 1993 সালে। এবং প্রতিষ্ঠাতাকে পিটার ইগেন। অ্যামনেস্টি, সরি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতাকে পিটার ইগেন। এবং সদর দপ্তর কোথায়? বার্লিন, জার্মানি। জার্মানির বার্লিনে। ঠিক আছে। মূল উদ্দেশ্য কি? দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। অর্থাৎ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনটাকে আসলে ওরা তো সামাজিক ভাবে কাজ করে না, অর্থাৎ মাঠ পর্যায়ে কাজ করে না। আন্দোলনটা গড়ে তোলার কাজ করে কিভাবে? এই যে দুর্নীতিগুলো হয়, এই দুর্নীতিগুলোর তথ্যগুলো তারা খুঁজে খুঁজে বের করে এবং এটা রিপোর্ট আকারে প্রকাশ করে, যাতে মানুষের সামনে আসে বিষয়টা, এবং সামাজিকভাবে এটা মানুষ এখানে সতর্ক হয়। বিশেষ তথ্য হচ্ছে কি বাংলাদেশ শাখা বাংলাদেশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা টিআইবি বলা হয়। এই টিআইবি সম্পর্কে অনেকে জানার কথা। এর প্রধান হচ্ছে কি ডক্টর ইফতেখারুজ্জামান। বাংলাদেশের শাখা কি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি। এর নির্বাহী পরিচালক কে? ডক্টর ইফতেখারুজ্জামান। বিগত সরকার অর্থাৎ হচ্ছে ইউনূস সরকারের সময় এই দুর্নীতির বিরুদ্ধে একটা, এটাকে কি বলে, একটা কমিশন গঠন করা হয়েছিল, যে কমিশন কি দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে বা দুর্নীতি রোধ করবে। এই যে কমিশন, দুর্নীতি বিরুদ্ধে কমিশন গঠন করা হয়েছিল ইউনূস আমলে, তখনও এই কমিশনের প্রধানও কে ছিল? এই ডক্টর ইফতেখারুজ্জামান। ওনাকে প্রধান করে এই দুর্নীতি বিরোধী কমিশন গঠন করা হয়েছিল। তো ওইটা যদি নাও আসে বা যদিও আসে, আমি বলে দিলাম, মাথায় রাখবেন। এবং এর মধ্যেও এটা আসতে পারে যে টিআইবি বা বাংলাদেশের টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশের নির্বাহী কে? ডক্টর ইফতেখারুজ্জামান। ওকে, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। 9 নাম্বার, হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইট ওয়াচ এটাও কি? এটাও মানবাধিকার নিয়ে কাজ করে। যেমন এই একটু আগে বলছিলাম আমি যে অ্যামনেস্টি একটা কি মানবাধিকার নিয়ে কাজ করে কি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এবং ওই রকম আরেকটা হচ্ছে কি হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইটস ওয়াচ এর কাজ কি? দেখেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা মানবাধিকার নিয়ে তারা কাজ করে, এবং মানবাধিকার নিয়ে তারা কাজ করে। এবং প্রতিষ্ঠা সাল কত? 1978 সাল। প্রতিষ্ঠাতা কে? রবার্ট এল বার্নস্টাইন। রবার্ট এল
এবং বার্নস্টাইন 2 জন পার্সন, এটা কমা হবে, এবং প্রমুখ অর্থাৎ হচ্ছে তাদের সাথে আরো অনেকে ছিল। তো যদি এরকম যে সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা মাল্টিপল পার্সন, ওইগুলোতে সাধারণত কোশ্চেন আসে না। যেগুলো পার্সন সিঙ্গেল ওইগুলো সাধারণত কোশ্চেন আসে। তারপর আপনারা মাথায় রাখবেন, যদি কোনো কারণে কোশ্চেন দিয়ে দেয়, কিছু করার নাই, তখন আনসার অবশ্যই করতে হবে। সো সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে কি হিউম্যান রাইট ওয়াচ, এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সরি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ঠিক আছে। তো মূল উদ্দেশ্য কি? এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে কি বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করা এবং প্রতিবেদন প্রকাশ করা এবং সচেতনতা বৃদ্ধি করা। অর্থাৎ হচ্ছে বিশ্বব্যাপী প্রত্যেকটা দেশে বা বিভিন্ন দেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়, মানবাধিকার নিয়ে মানবাধিকার বলতে কি বুঝি? যে বিচার বহির্ভূত ভাবে বা অযথা বা যা মানবিক না, এরকম কার্যক্রম পরিচালনা করা। অর্থাৎ মানবিক না কি? ধরেন একজন মানুষ একটা অন্যায় করেছে, খুব বড় অন্যায় করেছে, যেমন মাঝে মধ্যে আমরা দেখি যে চোর ধরা হয়, আমাদের বাংলাদেশে চোর ধরা হয়। চোর ধরে কি করে? গাছের মধ্যে বেঁধে বা পিলারের মধ্যে বা কারেন্টের খাম্বার মধ্যে বেঁধে খুব পিটানো হয় উল্টাপাল্টা। তো এই যে কাজটা, এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। অর্থাৎ কি সে চুরি করেছে এবং চুরি করার নির্দিষ্ট একটা শাস্তি আছে, এবং যদি মারধর করা হয় সেই মারধরের একটা লিমিটেশন আছে। এই লিমিটেশন ছাড়া যখন যায়, যেটা মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, ওটাকে কি বলে? যে মানবাধিকার লঙ্ঘন। বা তার যে একজন মানুষের হিসাবে যে তার মৌলিক অধিকার আছে, মৌলিক অধিকার আবার মানব অধিকার দুইটা এক বিষয় না, দুইটা আলাদা বিষয়। আমি মানব অধিকারটা বলতেছি। তো মানব অধিকার কি? যে মানব হিসাবে তার যতটুকু অধিকার আছে বা যতটুকু কারোর সাথে ন্যায্যতা করা উচিত, তার চেয়ে যখন বেশি করা হয়, তখন এটা মানব অধিকার লঙ্ঘন হয়। অথবা এরকম অনেক সময় হয় যে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলা হয়। আমরা বিগত সরকারের আমরা দেখেছি অনেক সময় এরকম নিউজ এসেছে, অনেককে কি বিরোধী দলীয় বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কি করছে? ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলছে। তো এগুলো হচ্ছে কি মানবাধিকার লঙ্ঘন বা মানবাধিকারের বাহিরের কাজ। তো এই কাজগুলোর নিয়ে রিপোর্ট তৈরি করে বা তদন্ত করে কি এই সংস্থা বা সংগঠন। ওকে, তো কি বলতেছিলাম? হ্যাঁ, বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করা, প্রতিবেদন প্রকাশ করা এবং সচেতনতা বৃদ্ধি করা। বিশেষ তথ্য অর্জন কি? মানবাধিকার রক্ষায় বিশ্বের অন্যতম প্রভাবশালী সংস্থা হিসাবে বিবেচিত কি হিউম্যান রাইটস ওয়াচ। এটার বাংলাদেশেও কিন্তু শাখা আছে, যদি তথ্যটা এখানে দেওয়া নেই। ওকে, এবং লাস্ট 10 নম্বর। 10 নম্বর কি? অক্সফাম ইন্টারন্যাশনাল। অক্সফাম ইন্টারন্যাশনাল, অক্সফাম ইন্টারন্যাশনাল কি? একদম সর্বশেষ, আমরা ক্লাসের শেষ পর্যায়ে আছি, মানে এই টপিকের শেষ পর্যায়ে আছি আমরা। পরে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো অক্সফাম ইন্টারন্যাশনাল কি? একটা আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা। আন্তর্জাতিক কি? বেসরকারি উন্নয়ন সংস্থা। এটার প্রতিষ্ঠা সাল কত? 1942 সাল। অর্থাৎ 1942 সালে এটা প্রতিষ্ঠাতা লাভ করে, এবং এর প্রতিষ্ঠাতা কে? সেসিল জ্যাকসন পোল প্রমুখ। অর্থাৎ হচ্ছে কি এটাতেও মাল্টিপল পার্সন এটার প্রতিষ্ঠাতা ছিল। সদর দপ্তর কোথায়? নাইরোবি, কেনিয়া। নাইরোবি কি? কেনিয়া। মূল উদ্দেশ্য কি? দারিদ্র দূরীকরণ, দুর্যোগে ত্রাণ প্রদান, বৈষম্য হ্রাস এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। অর্থাৎ হচ্ছে কি তারা মাল্টিপল নিশ নিয়ে বা মাল্টিপল বিষয় নিয়ে তারা কাজ করে। মূল উদ্দেশ্য কি? আবার বলছি কি দারিদ্র দূরীকরণ, যে যে জায়গায় দারিদ্রতা আছে সেই জায়গায় দেখবেন অনেক সময় ত্রাণ আসে বিভিন্ন দেশ থেকে। এই ত্রাণগুলো এইসব সংগঠনের মাধ্যমে আসে। দুর্যোগে ত্রাণ প্রদান, অর্থাৎ হচ্ছে দেখবেন বিভিন্ন যখন বড় বড় দুর্যোগ হয়, তখন অন্যান্য দেশগুলোতে, বাংলাদেশেও এরকম হয়, বড় বড় বন্যা বা দুর্যোগগুলো যখন হয়, তখন কি অন্যান্য দেশ থেকে ত্রাণ আসে বা রোহিঙ্গাদের ক্যাম্পগুলোতে ত্রাণ প্রদান করা হয়। এই ত্রাণগুলা কি এসব সংগঠনের মাধ্যমে দিয়ে কি বলে এটাকে দেওয়া হয় বা বিতরণ করা হয়। এবং বৈষম্য হ্রাস বা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা নিয়ে এই সংগঠন কাজ করে। ওকে, বিশ্ব থেকে বিশ্বের অন্যতম বৃহত্তম এবং প্রভাবশালী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হিসাবে কাজ করে যাচ্ছে এটি। আরো আছে, আর নাই নির্দিষ্ট। হ্যাঁ, তো আমরা কি করলাম আজকের এই ক্লাসে? আমরা 10টা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং গুরুত্বপূর্ণ সংগঠন সম্পর্কে জানছি। এই সংগঠন সম্পর্কে যে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো দরকার বা যে কোশ্চেনগুলো আসতে পারে পরীক্ষায়, সেগুলো শুধুমাত্র এই শীটে ইনক্লুড করা হয়েছে। আপনাদেরকে শীটটা প্রোভাইড করে দেওয়া হবে, সাইডে পেয়ে যাবেন অবশ্যই। এরপরেও আপনাদের যদি ওইরকম সময় থাকে বা যারা খুব ভালো স্টুডেন্ট, যাদের আগ্রহ থাকে না আমি আরো বেশি জানবো, আরো বেশি শিখবো, আমার পরীক্ষার বাইরেও আমাকে আরো জ্ঞানী হতে হবে, তারা অবশ্যই কি করবেন?
এই সংগঠনগুলোর এই তথ্যগুলো তো অবশ্যই মুখস্থ করবেন, অবশ্যই জানবেন। পাশাপাশি এই সংগঠনগুলোর নাম লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন কি এরকম এই সংগঠন সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দেওয়া আছে, ওইগুলো পড়ে নেবেন, তাহলে আপনার জ্ঞানের পরিধিটা আরো অনেক বেড়ে যাবে। ঠিক আছে, ওকে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, অর্থাৎ হচ্ছে ক্লাসের টপিক এই পর্যন্তই। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, আই উইল ট্রাই আপনাদের কোশ্চেনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের কোনো জানার বিষয় থাকলে। একই সাথে এনটিআরসি এর প্রস্তুতি বা যে পরীক্ষা বা নিয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা হচ্ছে সে সম্পর্কে আপনাদের কি বিষয় এটা বলতে পারেন। তবে সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই এনটিআরসি যে কি বলে এটাকে, যে পদ্ধতিটা করতে যাচ্ছে বা নিয়োগ সিস্টেমটা করতে যাচ্ছে এটা খুবই বাজে এবং খুবই ন্যায়সঙ্গত না। এটার বিরুদ্ধে আপনারা সবাই সোচ্চার থাকবেন, সবাই অবশ্যই কথা বলবেন। এটা আপনাদের নিজেদের স্বার্থে কথা বলতে হবে। আপনারা ফেসবুকে হোক, ইউটিউবে হোক বা যা জায়গা থেকে, অনলাইনে হোক অফলাইনে হোক, অবশ্যই আপনারা এটা প্রতিবাদ করবেন। যারা চান মেধার ভিত্তিতে টাকার বিনিময়ে না হয়ে শুধুমাত্র আপনার মেধা দিয়ে চাকরি হোক, তারা অবশ্যই এটার বিরুদ্ধে কথা বলবেন। সো কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন থাকলে একটু বলতে পারেন। আমি 2 মিনিট সময় নেব আপনাদের কোশ্চেন পাওয়ার জন্য। যদি কোশ্চেন থাকে আমি আনসার করবো, যদি কোশ্চেন না থাকে ক্লাস এখানে শেষ করে দেব। ঠিক আছে, আপাতত কারো কোনো কোশ্চেন নাই, এটাই ভেবে নিলাম। সো আজকের ক্লাস এই পর্যন্তই কমপ্লিট করছি। এই সম্পর্কিত যদি এরপরে কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাদের বা আপনাদের যে গ্রুপগুলো আছে ফেসবুক গ্রুপ সেখানে পোস্ট করতে পারেন, একে অপরের সাথে আলোচনা করতে পারেন, তাহলে আপনাদের এই জ্ঞানগুলো আরো বাড়বে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের ক্লাস এই পর্যন্তই। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।